প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 এর দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা, সরকারি এমএম কলেজ যশোর। আমি তোমাদের ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি পাঠদান করতে যাচ্ছি। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটি উপভোগ করবে। আজকে আমাদের পাঠদানের অষ্টম ক্লাস। ইতিমধ্যে আমরা 7টি ক্লাস নিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলো আমরা আমাদের দেরি না করে আমাদের পাঠদান কর্মসূচি শুরু করি। তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই যে আমি যে কথাটা আগে বলেছিলাম, ব্যবস্থাপনা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সটি আজকে আমরা পাঠদান করতেছি। আজকের আমাদের আলোচ্য সূচি সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করতে হলে আমাদের কি কি পন্থা, কি কি নিয়ম কানুন অনুসরণ করতে হবে সে সম্পর্কে আমরা আজকে খুঁটিনাটি আলোচনা করব। এই আলোচনার পরে পরবর্তী ক্লাসে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। তবে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসের কতটুকু তুমি বুঝলে, জানলে, উপলব্ধি করলে তার উপরে নির্ভর করবে তোমার অঙ্ক করার পারফরমেন্স। আজকে যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তাহলে দেখবো পরবর্তীতে তোমার অঙ্ক করতে সহজ হবে, কোনো টিচারের হেল্প লাগবে না, নিজেই করতে পারবে। তাহলে আমরা আমাদের আজকের যে পাঠদানের আলোচনার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। তোমরা খেয়াল করছো যে গৃহ সম্পত্তি খাতে আয়, এটা আমাদের কিন্তু আয়কার উদ্দেশ্যে 24 ও 25 ধারায় বলা আছে। আমরা যখন প্রথম দিকে ক্লাস করেছিলাম তখন আমাদের বলা ছিল যে আয় যে 7টি খাত, তার ভিতরে একটি খাত হলো গৃহ সম্পত্তি খাতে আয়। এটা 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারা অনুযায়ী করদাতার মালিকানাধীন দালান, কোঠা, তৎসংলগ্ন ভূমি, ফার্নিচার, ফিক্সার, ফিটিংস ইত্যাদি বার্ষিক মূল্যটাই হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় নামে পরিগণিত। তার মানে একদম সহজ জিনিস যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারা অনুযায়ী করদাতার মালিকানাধীন দালান কোঠা বা তৎসংলগ্ন, মানে দালান কোঠা বা তার সাথে যে সমস্ত ভূমি, ফার্নিচার, ফিক্সার, ফিটিংস ইত্যাদির বার্ষিক মূল্যটাই হচ্ছে গৃহ সম্পত্তির খাতে আয় নামে পরিগণিত হবে। উক্ত সম্পত্তি এবং ফার্নিচার, ফিক্সার, ফিটিংস এগুলো আবাসিক বা বাণিজ্যিক যে উদ্দেশ্যে আমরা ভাড়া দেওয়া হোক না কেন, উক্ত সম্পত্তি সময়ের প্রাপ্ত বার্ষিক মূল্য গৃহ সম্পত্তি খাতে আয় নামে বিবেচিত হবে। তার মানে এই যে আমাদের যে সমস্ত ফার্নিচার, দালান কোঠা, ভূমি, ফার্নিচার, ফিক্সার এগুলো আছে, সেগুলোর ভাড়া মূল্য অথবা পৌর মূল্য থেকে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করে থাকি। সেই আয় এইগুলো আমরা কি করতে পারি, আবাসিক হিসেবে ভাড়া দিই অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিই না কেন, তার থেকে প্রাপ্ত বার্ষিক মূল্য হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় নামে বিবেচিত হবে। তবে মোট আয় নির্ণয়ের সময় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত আয় মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হবে বা যোগ করতে হবে। তাহলে খেয়াল করতে হবে যে আমরা এই সমস্ত গৃহ সম্পত্তির যে বার্ষিক মূল্যটা পেলাম তার থেকে কিছু অনুমোদনযোগ্য খরচ আছে, সেই খরচগুলো বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ হচ্ছে গৃহ সম্পত্তির মালিককে গৃহ সম্পত্তি হতে অর্জিত আয়ের উপর আয়কর প্রদান করতে হয়। যেহেতু আয়কর প্রদান করতে হয়, এর জন্য সেখানে কিছু অনুমোদনযোগ্য খরচ আছে, খরচ বাদ দিয়ে তার আয় কত সেটা মোট আয়ের সাথে দেখাতে হবে এবং পরবর্তীতে তার উপরে আমাদের আয়কর নির্ধারণ করতে হয়। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 24 ধারা অনুযায়ী করদাতার মালিকানাধীন যে সমস্ত দালান কোঠা বা তৎসংলগ্ন ভূমি, ফার্নিচার, ফিক্সার, ফিটিংস ইত্যাদির বার্ষিক মূল্যটা হবে গৃহ সম্পত্তি খাতে আয় নামে পরিগণিত হবে। উক্ত সম্পত্তি ফার্নিচার, ফিক্সার, ফিটিংস এগুলো আবাসিক বা বাণিজ্যিক যে উদ্দেশ্যে ভাড়া দেওয়া হোক না কেন, উক্ত সম্পত্তির সময় প্রাপ্ত বার্ষিক মূল্য গৃহ সম্পত্তি আয় নামে বিবেচিত হবে। তবে মোট আয় নির্ণয়ের সময় কি হবে, যে গৃহ সম্পত্তির যে বার্ষিক মূল্য তার থেকে কিছু অনুমোদনযোগ্য খরচ আছে, সেই খরচগুলো বাদ দিয়ে উদ্বৃত্ত টাকাটা আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব।
আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় সেটা কিন্তু করযোগ্য হয় এবং এর উপরে কর নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় কি জিনিস সেটা বুঝতে পারলাম। এবার আসলে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি। গৃহ সম্পত্তির যে বার্ষিক মূল্য তারা সেটা আমরা কিভাবে নির্ণয় করব তার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা ইচ্ছা করলে বার্ষিক মূল্য যেন তেন ভাবে দেখাতে পারি না, সেখানে কিছু প্রসিডিউরস আছে, রুলস আছে, সে মোতাবেক আমরা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ণয় করব। সেগুলো কি দেখছো, প্রথমে বলা আছে ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য। ভাড়া দেওয়া বা গৃহের বার্ষিক মূল্য কত হবে সেটা আমি যদি ইচ্ছা করে যা ভাড়া দিয়েছি সেই ভাড়ায় ধরে দিয়ে কম ভাড়া দেখায় সরকারকে কম আয় দেখাই দিলাম, দিয়ে তার উপরে কম ট্যাক্স দিলাম, সেটা কিন্তু হবে না। এই জন্য সরকারের কিছু নীতিমালা আছে। সেক্ষেত্রে কি হয়, পৌরসভা বা পৌর কর্পোরেশন বা সিটি কর্পোরেশন তারা প্রত্যেকটা গৃহের একটি ভাড়া নির্ধারণ করে দেয়। সেই ভাড়া নির্ধারণ করে দেয় এবং সাথে সাথে গৃহটির মালিক যে ভাড়া দেন এই দুইটার মধ্যে যেটি বড় হয় তার সেই বড় মূল্যটাকেই আমাদেরকে বলা হয় গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। তাহলে এটা খেয়াল করতে হবে যে অনেক সময় গৃহ সম্পত্তির মালিক যারা তারা সরকারকে ট্যাক্স বা কর ফাঁকি দেওয়ার জন্য হয়তো গৃহ সম্পত্তির মূল্য বার্ষিক মূল্য কম দেখাতে পারে, তার মানে ভাড়া মূল্য কম দেখাতে পারে, দেখায় সে কম আয় দেখাবে, ফলে হচ্ছে ট্যাক্স কম দেবে। কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশন বলছে যে তারাও একটা যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করে দেবে যে এই গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে বার্ষিক মূল্য কত আসতে পারে, বার্ষিক আয় কত আসতে পারে সেটা তারা নির্ধারণ করে দিবে। আর বাড়িওয়ালা যে পরিমাণ ভাড়া ভাড়া দিবেন এই দুটোর মধ্যে যেটি বড় হবে সেইটি কিন্তু আমরা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নামে আখ্যায়িত করবো। তাহলে এটা খেয়াল করো, আমরা এখানে কি লিখছি যে পৌরসভা পৌর কর্পোরেশন কর আদায়ের উদ্দেশ্যে গৃহ সম্পত্তির যে ভাড়া মূল্য নির্ধারণ করেন তাকে পৌর মূল্য বলে। তার মানে পৌরসভা বা পৌর কর্পোরেশন সিটি কর্পোরেশন কর আদায়ের জন্য প্রত্যেকটা গৃহ সম্পত্তির যে ভাড়া মূল্য নির্ধারণ করে সেটাকে বলা হচ্ছে পৌর মূল্য। এমত অবস্থায় পৌর মূল্যকে যুক্তিসঙ্গত ভাড়া মূল্য বিবেচনা করে পৌর মূল্য এবং প্রকৃত ভাড়া এদের মধ্যে যেটি বড় তাকে ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য হিসেবে বিবেচনা করা হয়। যেটা আমি আগে বললাম যে পৌরসভা বা সিটি কর্পোরেশন এরা কি করবে, একটা পৌর মূল্য নির্ধারণ করবে কোন গৃহ সম্পত্তির, আর প্রকৃত ভাড়া এ দুটির মধ্যে যেটি বড় তাকে ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য হিসেবে বিবেচনা করা হয়। এখানে একটা উদাহরণ দিয়েছি সেটা তোমরা ভালো আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। উদাহরণ বলা হচ্ছে যে একটি গৃহ মাসিক 4,000 টাকায় ভাড়া দেওয়া হয়। উক্ত বাড়িটির পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য 30,000 টাকা। পৌরসভা নির্ধারণ করেছে এটা বার্ষিক, পৌরসভা সাধারণত বার্ষিক হিসাব করে দেখায়। তাহলে গৃহটি ভাড়া দেওয়া হয়েছে 4,000 টাকায় কিন্তু পৌরসভা এর মূল্য নির্ধারণ করেছে 30,000 টাকা। এমত অবস্থায় আমরা বার্ষিক মূল্য কোনটি ধরবো? তাহলে ভাড়া মূল্য কত, আমরা যদি 4,000 টাকা করে মাসে ধরি তাহলে 12 মাসে 4 বার 48,000 টাকা, আর পৌরসভা নির্ধারণ করে দিয়েছে 30,000 টাকা। এই দুটির মধ্যে যেটি বড় সেটা হবে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। তাহলে দেখো 4,000 টাকাকে 4 বার 48,000 টাকা, পৌরসভা মূল্য হচ্ছে 30,000 টাকা, দুটির মধ্যে বড়টি বার্ষিক মূল্য হবে অর্থাৎ 48 টাকা হবে বার্ষিক মূল্য। তাহলে ওই গৃহ সম্পত্তিটির বার্ষিক মূল্য হবে 48,000 টাকা। তাহলে সহজ ভাষায় তোমরা মনে রাখবা যে গৃহের ভাড়া এবং পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়া মূল্যের মধ্যে যেটি বড় সেটা হবে ভাড়া দেওয়ার গৃহের বার্ষিক মূল্য। এক কথায় এক লাইনে আমরা এটা মনে রাখতে পারি যে প্রকৃত ভাড়া মূল্য আর পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য দুটির মধ্যে যেটি বড় সেটি হবে ভাড়া দেওয়া গৃহের বার্ষিক মূল্য, বড়টি। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। পরবর্তীতে কি আছে দেখো, তারপরে বলছে আবাসিক গৃহের বার্ষিক মূল্য। আবাসিক মানে যে গৃহটা বসবাস করার জন্য মালিক নিজেই বসবাস করে, গৃহ সম্পত্তির যিনি মালিক সেটা যদি বসবাস করে তাহলে সেটা তার উপর তো আয় নির্ধারণ করার দরকার নেই, কারণ তার উপরে অবশ্যই কর দেওয়া লাগে না। সেটা আমাদের এখানে কি বলা আছে দেখো, অর্থ আইন। অর্থ আইন এটা আমাদের ওগুলো বললাম যে 84 সালের আয়কর অধ্যাদেশ, সেটা আবার অর্থ আইনে বলে দিয়েছে। অর্থ আইন 1993 দ্বারা করদাতার বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির আয় নিরূপণের বিধান বাতিল করা হয়েছে। তার মানে তিনি নিজে বসবাস করার জন্য যে বাড়িটা রাখবেন, যে বসবাস করবেন, সেই বসবাস করার জন্য বাড়ির জন্য কোনো বার্ষিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন নাই। সিটি কর্পোরেশন বা পৌর কর্পোরেশন সেটার মূল্য নিরূপণ করবে না, কারণ তার উপরে কর এর বিধান সেটা বাতিল করা হয়েছে যে তার উপর কোনো করদাতার কর দিতে হবে না। সেটা অর্থ আইন 1993 সালের বিধান মোতাবেক সেটা বলা হচ্ছে যে আবাসিক গৃহের ক্ষেত্রে তার ভাড়া মূল্য বার্ষিক মূল্য নিরূপণের প্রয়োজন নাই, কারণ হচ্ছে তার উপরে কোনো কর দিতে হয় না। ঠিক আছে, তাহলে আমরা আবাসিক গৃহের জন্য যদি মালিক কোনো গৃহে বসবাস করে তার উপরে আমরা বার্ষিক মূল্য নির্ধারণ করব না এবং তার উপরে করও দেওয়া হবে না। তারপর বলছে আংশিক ভাড়া দেওয়া এবং আংশিক
আবাসিক গৃহের বার্ষিক মূল্য, আংশিক ভাড়া দেওয়ার আংশিক আবাসিক, তাহলে ওই অংশটিকে আমরা খেয়াল করতে পারি। আংশিক ভাড়া দেওয়া যদি অর্ধেক অংশে মালিক বসবাস করেন, অর্ধেক ভাড়ায় দেন, তাহলে যে অংশটুকু ভাড়া দিয়েছে সেই অংশটুকুর বার্ষিক মূল্য অথবা ভাড়া মূল্য কত, তার মানে পৌর মূল্য কত আর ভাড়া মূল্য, এই দুটির মধ্যে যেটি বড় সেটি আমরা ভাড়া মূল্য হিসেবে দেখাবো, বা গৃহ সম্পত্তির আয় হিসেবে দেখাবো, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হিসেবে দেখাবো। কিন্তু যে অংশে যিনি বসবাস করছেন ওই অংশে কোনো বার্ষিক মূল্য নির্ধারণ করার প্রয়োজন নয়। মনে করো একটি বাড়ি, দোতলা বাড়ি, নিচতলায় তিনি বসবাস করেন, দোতলা ভাড়া দিয়েছেন, তাহলে নিচতলার কোনো আমাদের বার্ষিক মূল্য নিরূপণ করার প্রয়োজন নাই, কারণ তিনি নিজেই বসবাস করেন। আর দোতলা ভাড়া দিয়েছে, তাহলে দোতলার ভাড়া মূল্য কত, পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য কত, এই দুটির মধ্যে যেটি বড় হবে সেটি আমরা ওই গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হিসেবে নির্ণয় করব। ঠিক আছে? ঠিক একই রকম একটা বিল্ডিং হচ্ছে একতলায় হয়তো আছে, এক ইউনিট তিনি ভাড়া দিয়েছেন আর এক ইউনিটে তিনি নিজে থাকেন, তাহলে যে ইউনিটে তিনি নিজে থাকেন তার আমাদের বার্ষিক মূল্য নিরূপণ করার প্রয়োজন নাই, কিন্তু যে ইউনিট তিনি ভাড়ায় দিয়েছেন সেই ইউনিটের বার্ষিক মূল্য নিরূপণ করতে হবে, যে ভাড়া মূল্য অথবা পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্য, এই দুটির মধ্যে যেটি বড় সেটা আমরা ওই গৃহটির বার্ষিক মূল্য হিসেবে বিবেচনা করব এবং সেখান থেকে আর অনুমোদিত খরচ বাদ দিয়ে সেটা আমাদের মোটা আয়ের অন্তর্ভুক্ত করব। ঠিক আছে? এই গেল আমাদের তিনটি বিষয়, যে আমরা আহ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের সময় কি কি বিষয় খেয়াল করবো। একটা আছে পৌর মূল্য আর ভাড়া মূল্য দেখবো, তার মধ্যে যেটি বড় সেটি আমরা নিব। আবাসিক গৃহের বার্ষিক মূল্য নিরূপণের কোনো প্রয়োজন নাই। আর আংশিক ভাড়া দেওয়া থাকলে আর আংশিক আবাসিক হলে যে অংশটুকু ভাড়া দেওয়া আছে সেটিকুর কেবল আমরা বার্ষিক মূল্য নিরূপণ করব, যেটা আমাদের বসবাসের জন্য সেই অংশের আমরা কোনো ভাড়া মূল্য নিরূপণ করব না। এবার আসো গৃহ সম্পত্তি খাতে আয়ের অনুমোদনযোগ্য খরচ সমূহ। আমরা আগেই বলেছিলাম ওই সঙ্গের ভিতরে যে সেখানে বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার উপরে ট্যাক্স ধার্য করতে হবে বা কর ধার্য করতে হবে। এক্ষেত্রে গৃহ সম্পত্তির খাতে আয়ের অনুমোদনযোগ্য খরচ কোনগুলো, কোন খরচগুলো আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারবো, এটা তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কারণ আমরা যখন অঙ্কে চলে যাব তখন আমরা ওই যে বার্ষিক মূল্য নিরূপণ করলাম বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ, সেই অনুমোদনযোগ্য খরচগুলো কি কি সেগুলো তোমার কিন্তু নখদর্পণে থাকতে হবে, ভালো করে মনে রাখতে হবে, তোমরা বারবার এই পয়েন্টগুলো পড়বে এবং বুঝবে। ঠিক আছে? কারণ অঙ্ক করার সময় এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি তোমার মনে না থাকে তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। তাহলে প্রথমেই আছে আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। প্রত্যেকটা গৃহ সম্পত্তি খাতে তার আয় নিরূপণের সময় মেরামত আর রক্ষণাবেক্ষণ খরচ যেটা আছে সেটা বাদ দিতে হয় অনুমোদনযোগ্য খরচ। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বলতে এর ভিতরে আওতাভুক্ত কোন কোন খরচ আছে, এই পয়েন্টের ভিতরে আবার কয়েকটি খরচ অন্তর্ভুক্ত আছে, যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে আমরা কোনগুলো এর আওতার ভিতরে ফেলবো। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটা আছে গৃহ সম্পত্তি খাতে আয় নিরূপণের সময় মেরামত, আদায় খরচ, পয় নিষ্কাশন ও পানি, বিদ্যুৎ এবং দারোয়ান, নিরাপত্তা প্রহরী, পাম্পম্যান, লিফটম্যান, কেয়ারটেকারের বেতন সহ রক্ষণাবেক্ষণ এবং মৌলিক সেবা সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য খরচ বাবদ আবাসিক ভাড়ার ক্ষেত্রে 25%, বাণিজ্যিক ভাড়ার ক্ষেত্রে 30% অনুমোদনযোগ্য খরচ, মানে অর্থ অনুমোদনযোগ্য। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ আমরা খেয়াল করবো অঙ্কের ভিতরে, যখন মেরামত ও রক্ষণাবেক্ষণ সেগুলো যদি আমাদের মেরামত আছে, আবার পয় নিষ্কাশন আছে, দারোয়ান আছে, নিরাপত্তা প্রহরী আছে, আলাদা আলাদা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু একটা পয়েন্ট আমরা দিয়ে দেবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। কিভাবে দেব, সেই ক্ষেত্রে দেখি যে ভাড়াটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, তার মানে এই গৃহটি যাদেরকে ভাড়া দিয়েছে তারা নিজে বসবাস করেন, আবাসিকের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে আবাসিক, তাহলে সেখানে আমরা এই ভাড়া মূল্যের বা পৌর মূল্যের কত করব, গৃহটির বার্ষিক মূল্য হয়েছে এখানে খেয়াল করতে হবে, গৃহটির বার্ষিক মূল্য আমরা আগেই নির্ধারণ করেছি যে ওই যে ভাড়া মূল্য আর পৌর মূল্যের দুটোর মধ্যে যেটি বড় সেটা বার্ষিক মূল্য, সেই বার্ষিক মূল্যের 25% বাদ দিব যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে আমাদের যে বার্ষিক মূল্য আমরা আগে নির্ধারণ করেছি সেই বার্ষিক মাসের 30% অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা বাদ দেব। সেই 30% অথবা 25% যেটাই ধরি না কেন, এই মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ আমরা যেটা ধরবো তার ভিতরে কিন্তু এগুলো সব চলে যাবে। সেগুলো অন্তর্ভুক্ত আছে মেরামত আছে, আদায় খরচ আছে, পয় নিষ্কাশন ও পানি আছে, বিদ্যুৎ আছে, দারোয়ান আছে, নিরাপত্তা প্রহরী আছে, পাম্পম্যান আছে, লিফটম্যান আছে, কেয়ারটেকার আছে। এই সবগুলো কিন্তু যদি আলাদা আলাদাও থাকে, এর ভিতরে 4টে হয়তো আলাদা করে দেওয়া আছে বা 3টে দেওয়া আছে বা 2টো দেওয়া আছে, যাই দেওয়া থাক না কেন আমরা একবারে দেখাই দেবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। সেখানে কি করবো, বার্ষিক মূল্য ইন্টু 25% অথবা বার্ষিক মূল্য ইন্টু 30%।
সেটা অনুমোদনযোগ্য খরচ দেখাবো। 25% কখন নেবো? যদি গৃহটি আবাসিক হিসেবে ভাড়া দেওয়া হয়। আর যদি গৃহটি বাণিজ্যিক ভাড়া দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 30% অনুমোদনযোগ্য খরচ। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে মেরামত ও রক্ষণাবেক্ষণের ভিতরে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। যে এর ভিতরে মেরামত আছে, আদায় খরচ আছে, পয় নিষ্কাশন, পানি আছে, বিদ্যুৎ আছে, দারোয়ান আছে, নিরাপত্তা প্রহরী আছে, পাম্পম্যান আছে, লিফটম্যান আছে, কেয়ারটেকার আছে। এগুলোর পারপাজে যে খরচগুলো হবে সেগুলো সবই মেরামত ও রক্ষণাবেক্ষণ হিসেবে আমরা দেখাই দেবো। সেগুলো কিভাবে? যে বার্ষিক মূল্যের 25% অথবা বার্ষিক মূল্যের 30%। যদি আবাসিক গৃহ ভাড়া দেওয়া হয় আবাসিক হিসেবে তাহলে 25%, যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে 30%। ক্লিয়ার? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তারপর আছে ভূমি রাজস্ব। গৃহ সম্পত্তির জন্য সরকারকে প্রদত্ত ভূমি রাজস্ব বা ভূমি উন্নয়ন কর অনুমোদনযোগ্য। এই যে গৃহ সম্পত্তির জন্য সরকারকে কি করতে হয়? ভূমি রাজস্ব বা ভূমি উন্নয়ন কর দিতে হয়। সেই করটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ। তবে ইহা বকেয়া থাকলে অনুমোদিত হবে না। যদি কয়েক বছরে তা বকেয়া রেখেছে সেই বকেয়াগুলো কিন্তু আমি অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে পারবো না। এই কারেন্ট ইয়ারের যেগুলো আছে সেইটাই আমি অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখিয়ে দিব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভূমি রাজস্ব যদি এই ধরনের পয়েন্ট থাকে তাহলে আমরা এটা অনুমোদনযোগ্য খরচ দেখা যায়। ভূমি রাজস্ব বাবদ এত টাকা সরকারকে দেওয়া হয়েছে বা পৌরসভাকে দেওয়া আছে বা সিটি কর্পোরেশনকে দেওয়া আছে, যাকে দেওয়া হোক না কেন সেটা আমরা অনুমোদনযোগ্য খরচ দেখাবো ভূমি ও রাজস্ব। তারপর সব বীমা কিস্তি। বীমা কিস্তি যে আমাদের এই গৃহ সম্পত্তি সেটা যদি বিভিন্ন রকম ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে বীমা করতে হবে। বিভিন্ন রকম ধ্বংস বলে অগ্নি আছে, তারপর ভূমিকম্প, তারপরে বজ্রপাত, বিভিন্ন কারণে এই গৃহ সম্পত্তিটা ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার থেকে যদি আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি হয়, গৃহ সম্পত্তিটা বীমা করা হয়। আর এই বীমার প্রদত্ত কিস্তি অনুমোদনযোগ্য খরচ। তাহলে বীমার জন্য যে কিস্তি দেওয়া হবে সেটা অনুমোদনযোগ্য। একটা গৃহ সম্পত্তি আছে সেটা আমরা মনে করো যে সেটা অগ্নির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীমা করা হয়েছে। এখন বীমা করা হয়েছে, বীমা করার ক্ষেত্রে বীমা কিস্তি তারা নির্ধারণ করে দিয়েছে যে আপনাকে প্রতি বছরে এত টাকা বীমা কিস্তি দিতে হবে। তাহলে সেই বীমা কিস্তি যে খরচটা আছে সেই খরচটা আমরা এখানে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দিয়ে দেবো। তাহলে বীমা কিস্তি যদি আমরা গৃহ সম্পত্তির কোনো বীমা করা থাকে তার জন্য যদি কিস্তি থাকে সেই বীমা কিস্তিটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমাদের এখানে তিনটা গেল, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, ভূমি রাজস্ব, বীমা কিস্তি। আরো আছে দেখো বন্ধকি ঋণের সুদ। বন্ধকি ঋণের সুদ যদি গৃহ সম্পত্তির উন্নয়ন বা সম্প্রসারণ ইত্যাদির উদ্দেশ্যে গৃহ সম্পত্তিটা বন্ধক নিয়ে ঋণ গ্রহণ করলে ওই ঋণের সুদ অনুমোদনযোগ্য। গৃহ সম্পত্তিটা কি করব? একটু উন্নয়ন করব, যে অবস্থায় আছে আর একটু ভালো মানের করতে চাই। হ্যাঁ, হয়তো টাইলস ছিল না, টাইলস বসাতে চাই, বা রং করা ছিল না, রং করতে চাই, বা প্লাস্টার করার সময় প্লাস্টার করতে চাই, অথবা জানলা দরজা ফিটিংস ভালো ছিল না সেটা করতে চাই, তার মানে উন্নয়ন করতে চাই। অথবা কি করতে চাই, সম্প্রসারণ করতে চাই, 1 ইউনিট ছিল 2 ইউনিট করতে চাই, 2 তলা ছিল 3 তলা করতে চাই, এরকম সম্প্রসারণ করতে চাই। সেই উদ্দেশ্যে যদি গৃহটি বন্ধক রাখা হয়, বন্ধক রেখে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে যদি ঋণ গ্রহণ করা হয়, ফলে সেই ঋণের যে সুদ হবে সেই সুদটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে এবং সেটা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করো যে বন্ধক ঋণের সুদ, বন্ধক ঋণের সুদ বলতে কি বোঝাচ্ছে, ওই গৃহটা যদি উন্নয়নের জন্য, গৃহ সম্পত্তির উন্নয়ন সম্প্রসারণ ইত্যাদির জন্য গৃহ সম্পত্তি বন্ধক দিয়ে ওই গৃহটাই বন্ধক রাখিছে আবার ওইটারই উন্নয়ন করতেছি, তাহলে এই ক্ষেত্রে বন্ধক রেখে যে আমরা ঋণ নিয়েছি সেই ঋণের সুদটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে ব্যবহৃত হবে বা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে, সেখানে আমরা বাদ দিব। নিশ্চয় বুঝতে পারছো যে যে গৃহটি আমি বন্ধক রেখেছি, রেখে করে বন্ধক রেখে ঋণ নিয়েছি তারই উন্নয়ন বা সম্প্রসারণ করছি। তাহলে উন্নয়ন সম্প্রসারণ করার ক্ষেত্রে যদি কোনো গৃহ বন্ধক রাখা হয়, বন্ধক রেখে ঋণ নেওয়া হয়, তাহলে সেই ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তারপর আছে বার্ষিক কর। বার্ষিক করে কি বলছে, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহ সম্পত্তির উপর ধার্যকৃত কর যেমন পৌর কর অনুমোদনযোগ্য খরচ বলে পরিগণিত হবে। তাহলে বার্ষিক কর সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক যদি গৃহ সম্পত্তির উপর ধার্যকৃত কর সেটা অনুমোদনযোগ্য খরচ হবে। যেমন হচ্ছে পৌর কর, যে স্থানীয় কর্তৃপক্ষ আমাদের পৌরসভা আছে তারা কি করেন, পৌর কর নির্ধারণ করেন, সেটাই বলা আছে যে বার্ষিক কর সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহ সম্পত্তির উপর ধার্যকৃত কর যেমন মনে করো পৌর কর, এটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা খেয়াল রাখবো যে এই যে পৌর কর বা বার্ষিক কর যেটা আছে সেটা আমাদের অনুমোদনযোগ্য খরচ।
তারপরে কি আছে, ঋণকৃত মূলধনের সুদ। ঋণকৃত মূলধনের সুদ, আগেরটা ছিল কি বন্ধক ঋণের সুদ। ওই যে ওই গৃহ সম্পত্তিটা বন্ধক রেখেছি, বন্ধক রেখে ঋণ নিয়েছি তার সুদ। আর এখন কি বলছে, ঋণকৃত মূলধনের সুদ। তার মানে গৃহ সম্পত্তিটা ক্রয় করার সময়, নির্মাণ করার সময়, সংস্কার করার সময়, নবায়ন করার সময় বা পুনর্গ্রহণ করার সময় যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করলে ওই ঋণের উপর প্রদেয় সুদ অনুমোদনযোগ্য খরচ হবে। তাহলে কোনো গৃহ সম্পত্তি যদি আমি ক্রয় করি অথবা নির্মাণ করি অথবা সংস্কার বা নবায়ন বা পুনর্গঠন করার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করা হয়, তাহলে ওই ঋণের উপর প্রয়োজিত সুদ অনুমোদনযোগ্য খরচ হবে। সেক্ষেত্রে খরচটা কিভাবে দেখাতে হবে, নির্মাণকালীন সময়ে এর সুদ, নির্মাণ করার সময় যে সুদটা আসবে সেই সুদটা প্রথম 3 বছরের সমান কিস্তিতে ব্যয়যোগ্য খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। নির্মাণ করতে 1 বছর সময় লাগছে, ওই সময় মনে করো যে কোনো একটা ঋণের 60,000 টাকা সুদ এসেছে, তাহলে এই 60,000 টাকা কি করতে হবে, 3 বছরের সমান কিস্তিতে ভাগ করে অনুমোদনযোগ্য খরচের কাছে দেখাতে হবে। প্রথম বছরে 20,000, পরের বছর 20,000, আর তারপরের বছর 20,000, এই 3 কিস্তিতে সমান হারে 3 বছরে অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে। এই সুদটা কোন সময়কার সুদ, নির্মাণকালীন সময়ের সুদ। তাহলে খেয়াল রাখো যে গৃহ সম্পত্তি ক্রয়, নির্মাণ, সংস্কার, নবায়ন বা পুনর্গঠনের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করলে ওই ঋণের উপর প্রদেয় সুদ অনুমোদনযোগ্য খরচ। নির্মাণকালীন সময়ে সুদ, তাহলে নির্মাণকালীন যে সময় যে সুদটা হবে সেই সুদটা প্রথম 3 বছরের সমান কিস্তিতে দিতে হবে, কারণ নির্মাণকালীন সময়ে এই সুযোগটা দিয়েছে সরকার যে নির্মাণকালীন সময় সে ভাড়া দিতে পারে না, ফলে সেখান থেকে তার আয় আসে না, ফলে সেই সুদটা কি হয়, সেই সুদটা একবারে ধরলে যিনি বাড়ির মালিক তার উপরে অনেক চাপ পড়ে যায়। এই জন্য এটা কি করা আছে, 3 কিস্তিতে দেওয়ার জন্য। আর অন্য সময় সুদ তো সে ভাড়া দিচ্ছে, সেখান থেকে তো তার আয় আসছে, পরে প্রত্যেক বছরে সুদ দিতে তার কোনো সমস্যা হয় না। তাহলে সে গৃহ সম্পত্তি ক্রয়, নির্মাণ, সংস্কার, নবায়ন, পুনর্গঠনের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানতে ঋণ গ্রহণ করলে ওই ঋণের উপর প্রদেয় সুদ অনুমোদনযোগ্য হবে। প্রতি বছর যে সুদ আসবে সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখা দেবে, ঋণের সুদ। যে আয় হলো গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় এত টাকা বাদ ঋণের সুদ, এরকম অনুমোদনযোগ্য খরচ। শুধু নির্মাণকালীন সময় যে সুদটা হবে সেই সুদটা 3 বছরে দেওয়া যাবে, 1 বছরে না দিয়ে, বা 6 মাসের মধ্যে নির্মাণ হয়ে গেছে ওই মধ্যে 1 বছর, তার মানে একটা অর্থ বছরের মধ্যেই পড়ছে সুদটা, তাহলে অনেক সুদ হয়ে গেলে সেটা একবারে না দিয়ে 3 বছর সে দেওয়ার বিধান করা হয়েছে, যে এখানে 3 বছরের ঋণভারকালীন সময়ে যে সুদটা হবে, তাহলে সেক্ষেত্রে সে 3 বছরে সেই সুদটা সমান কিস্তিতে দিতে পারবে। তারপরে আছে ভূমি ভাড়া। ইজারাধীন ভূমির উপর গৃহ নির্মাণ করলে, তার মানে যে জমিটার উপর গৃহ নির্মাণ করা হয়েছে সেই জমিটা আমার নিজের না, গৃহ সম্পত্তির মালিকের নিজের না, তিনি ভাড়া নিয়েছেন। ভাড়া নিয়ে যদি কোনো গৃহ সম্পত্তি নির্মাণ করলে ওই ভূমির প্রদত্ত ভাড়া বা খাজনা অনুমোদনযোগ্য খরচ হিসেবে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে বাদ যাবে। তাহলে খেয়াল করো, যদি গৃহ সম্পত্তি যিনি মালিক উনি যে গৃহ সম্পত্তিটা নির্মাণ করেছেন ওই নির্মাণকৃত যে জমির উপর নির্মাণ করেছেন ওই জমিটা তো তার নিজের না, তিনি ইজারা নিয়েছেন, বন্ধক নিয়েছেন, নিয়ে গৃহ সম্পত্তি নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সেই ক্ষেত্রে কি হবে, এই ভাড়া থেকে যে বার্ষিক মূল্য পাওয়া যাবে তার থেকে ইজারাধীন ভূমির উপর ভূমির যে প্রদত্ত ভাড়া বা খাজনা সেটা বাদ দিয়ে দেখাতে হবে। কারণ জমিটা যখন ইজারা নিয়েছে তাহলে জমির মালিককে ইজারার জন্য তাকে ভাড়া বা খাজনা দিতে হয়। তাহলে সেই ভাড়া বা খাজনা বাদ দিতে হবে যখন আমি গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য পাবো, সেখান থেকে বাদ দিয়ে অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে। তাহলে বুঝতে পারছো যে ইজারাধীন ভূমির উপর গৃহ নির্মাণ করলে ওই ভূমির প্রদত্ত ভাড়া বা খাজনা অনুমোদনযোগ্য খরচ হিসেবে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য হতে বাদ যাবে। তাহলে যদি এটা জমিটা ভাড়া হয়, ভূমিটা ভাড়া করে নিয়ে গৃহ সম্পত্তি তৈরি করা হয়, তাহলে সেই ভাড়া মূল্যটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ। তারপরে আসছে দেখো শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা মানে বছরের কোনো নির্দিষ্ট সময় যদি ওই গৃহ সম্পত্তিটা খালি থাকে, ভাড়াটিয়া নাই, 2 মাস ধরে ভাড়াটিয়া নাই, তাহলে সে 2 মাসের তো আয় দেখানো যাবে না, সেটা শূন্যতা ভাতা, সেটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ যায়। কিভাবে বাদ যায় আমি পরে বলতেছি। দেখো বলছে আয় বছরে যদি কোনো সময়ের জন্য গৃহ সম্পত্তি শূন্য বা খালি থাকে অর্থাৎ ভাড়া না হয়, তাহলে ওই সময়ের আনুপাতিক বার্ষিক মূল্য অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তাহলে যদি কোনো সময়ে বা শূন্য থাকে বা খালি থাকে বাসাটা, তাহলে সেই বার্ষিক মূল্য নির্মাণের সময় ওই শূন্যতা ভাতা হিসেবে ওই যে সময়টুকু খালি ছিল তার আনুপাতিক মূল্য কত আসে সেটা বাদ দিয়ে অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে। যে আয় বছরে যদি কোনো সময়ের জন্য গৃহ সম্পত্তি শূন্য বা খালি থাকে অর্থাৎ ভাড়া না হয়, তাহলে ওই সময়ের আনুপাতিক বার্ষিক মূল্য অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। মনে করো একটি গৃহ সম্পত্তি 4, 18, 19 অর্থ বছরে, তার মানে 18 সালের জুলাই থেকে 19 সালের জুন পর্যন্ত এই 12 মাসের মধ্যে 2 মাস খালি ছিল, আর বাড়িটি সে ভাড়া দিয়েছিল 5,000 টাকা করে।
5,000 টাকা করে ভাড়া দিয়েছে। আর পৌরমূল্য ছিল হচ্ছে মনে করো 72,000 টাকা। তাহলে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসের ভাড়া আসে কত? 12 মাসের ভাড়া আসে হলো 5 × 12 = 60,000 টাকা। অথবা পৌরমূল্য আছে কত? 72,000 টাকা। তাহলে বড়টি 72,000 টাকা। তাহলে আমরা লিখবো বার্ষিক মূল্য 72,000 টাকা। বাদ শূন্যতা ভাতা। শূন্য ছিল কয় মাস? 2 মাস। তাহলে 2 মাসের, তাহলে আমরা 12 মাসের জন্য বার্ষিক মূল্য দেখাচ্ছি 72,000। তাহলে এক মাসে কত আসে? তাহলে 6 × 12 = 6,000। তাহলে 2 মাসে কত? 6 × 2 = 12,000। তাহলে বাদ শূন্যতা ভাতা 6,000 × 2 = 12,000 টাকা। তার মানে বার্ষিক মূল্য যেটা পাবো সেটাকে 12 দিয়ে ভাগ করে আমার যে কয় মাস খালি ছিল তত দিয়ে গুণ করলেই আমরা এই শূন্যতা ভাতাটা পেয়ে যাব। তার মানে এমন নাই যে আমার এমন করে দেখানো যাবে না যে আমার 10 মাস ভাড়া ছিল, তাহলে 10 মাসের টাকা হিসাব করলাম করে শূন্যতা ভাতা বাদ দিলাম, সেমন হবে না। যে কয় মাসে আমার খালি থাকে পরে বাদ দিতে হবে, আগে আমি 1 বছরের হিসেবেই দেখিয়ে দিব। তাহলে মানে এখানে 1 বছরের আর্থিক বার্ষিক মূল্যই দেখাতে হবে, দেখায় বাদ যে কয় মাস খালি ছিল সেই কয় মাসের টাকা কত আসে, সেই কয় আনুপাতিক হারে কত আসে সেইটা অনুমোদনযোগ্য করা যাবে। যেটা আমরা বললাম যে কোনো গৃহের যদি 5,000 টাকা ভাড়া হয় এবং গৃহটি 2 মাস খালি ছিল, তাহলে আমরা কি লিখবো যে ভাড়া মূল্য হচ্ছে 12 × 5, 5 × 12 = 60,000। পৌরসভা নির্ধারণ করে দিয়েছে 72,000। তাহলে এই দুটির মধ্যে বড় হলো 72,000। এইবার লাগবো তাহলে বার্ষিক মূল্য 72,000 বাদ শূন্যতা ভাতা। শূন্যতা ভাতার ক্ষেত্রে কি লিখবো? এই 72,000 ভাগ 12 গুণ কয় মাস খালি ছিল? 2 মাস। তাহলে 2 দিয়ে গুণ। যদি 3 মাস খালি থাকে তাহলে গুণ 3 দিয়ে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো শূন্যতা ভাতা হিসেবে। কারণ হলো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমরা বার্ষিক মূল্য নির্ধারণ করব, করে বার্ষিক মূল্য থেকে আমরা 12 দিয়ে ভাগ করে যে কয় মাস খালি থাকবে সেই কয় দিয়ে গুণ করে দিলেই শূন্যতা ভাতা বেরিয়ে আসবে। তারপরে আসো অনাদায়ী ভাড়া। অনাদায়ী ভাড়া তার মানে ভাড়াটা আদায় করা যাচ্ছে না, অনেক ভাড়াটি আছে তারা ভাড়া দিচ্ছে না দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে কি করা হবে? আয় বছরে অনাদায়ী ভাড়া বাবদ ক্ষতি অনুমোদনযোগ্য। সেই অনাদায়ী ভাড়াটা অনুমোদনযোগ্য যে 2 মাসে সে ভাড়া দিচ্ছে না, হয়তো জোর করে আছে, অথবা সে কোনো সমস্যায় পড়ে গেছে, যেমন এখন করোনা ভাইরাস এর কারণে অনেকেই কিন্তু বাড়ির মালিক নিজেই ভাড়া কমাই দিয়েছে, যাদের আয় কমে গেছে, আয় রোজগার বিভিন্ন ক্ষেত্রে যারা চাকরি বাকরি করতেও চাকরি নাই, অথবা চাকরি থাকলেও বেতন কম দিচ্ছে। এখন যে ভাড়া দিয়ে সে গৃহে উঠেছিল এখন তাছে সেই ভাড়া প্রদান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, সে হয়তো ভাড়া ছেড়ে ছেড়ে দিতে চাচ্ছে। তখন অনেক সময় অনেক মালিক আছে তারা বলছে ঠিক আছে তুমি 1 মাসের ভাড়া দিও না বা 2 মাসের ভাড়া দিও না, তার মানে এটা অনাদায়ী হিসেবে দেখানো যেতে পারে। তারপরে আহ আহ অনেক সময় অনেকে মাস্তান টাস্তান জোর করে ভাড়া দিচ্ছে না, বাড়ি দখল করে আছে ভাড়া দিচ্ছে না, সেখানে সে অনাদায়ী আহ, ক্ষতি হিসেবে সেটা অনুমোদনযোগ্য দেখাতে হবে। তাহলে সেটি বলছে যে আয় বছরে অনাদায়ী ভাড়া বাবদ ক্ষতি অনুমোদনযোগ্য, তবে নিম্নের শর্ত পালন করতে হবে। তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত আছে। অনাদায়ী আমি ইচ্ছা করেই অনাদায়ী ক্ষতি দিতে পারি না, যে ভাড়া অনাদায়ী বাবদ ক্ষতি এটা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দিতে পারবো না, সেখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মানলেই তখনই কেবল এটা অনাদায়ী ভাড়া সেটা ক্ষতি অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো যাবে। তখন গৃহটি প্রকৃতপক্ষে ভাড়া দিতে হবে, গৃহটি অবশ্যই ভাড়া দিতে হবে। অনাদায়ী ভাড়াটিকে গৃহ খালি করে দিতে হবে, অথবা গৃহের মালিকের আইনের আশ্রয় গ্রহণ করবে যেন ভাড়াটিয়া গৃহটি খালি করে দেয়। তার মানে অনাদায়ী ভাড়াটিকে গৃহ খালি করে দিতে বলতে হবে যে, অথবা আর যদি সে বলার পরেও না খালি করে তাহলে সেক্ষেত্রে গৃহের মালিককে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে যেন ভাড়াটিয়া গৃহটি খালি করে দেয়। আরেকটা কি করতে হবে যে অনাদায়ী ভাড়াটির অধীনে করদাতার অন্য কোনো গৃহ ভাড়া থাকতে পারবে না। সেখানে দেখা যাচ্ছে যে অনাদায়ী ভাড়াটিয়া সে এক জায়গায় বসবাস করছে, আরেক জায়গায়ও সে জোর করে দখল করে রেখেছে, অথবা আরেক জায়গায় সেখানে এসে আরেকটা বাড়িও তার দখলে আছে বা ভাড়ায় নিয়েছিল, তাহলে অন্য কোনো বাড়িও তার ভাড়া দেওয়া যাবে না তার কাছে। সেটি বলছে যে অনাদায়ী ভাড়াটিয়ার অধীনে করদাতার অন্য কোনো গৃহ ভাড়া থাকতে পারবে না। হচ্ছে 2টা ভাড়া ছিল, তাহলে হচ্ছে যে একটা অনাদায়ী আছে আবার একটা হয়তো ভাড়া দেয়, সেক্ষেত্রেও তাকে এইটা যেহেতু সে অনাদায়ী দিচ্ছে না ভাড়া, সুতরাং সেইটাও তার কাছে ভাড়া দেওয়া যাবে না, সেটাই বলেছে। তাহলে অনাদায়ী ভাড়া প্রতি অনুমোদনযোগ্য কখন হবে? প্রকৃতপক্ষে গৃহটি প্রকৃতপক্ষে ভাড়া দিতে হবে, অনাদায়ী ভাড়াটিয়া গৃহ খালি করে দিতে হবে, অনাদায়ী ভাড়াটিয়া তাকে বলতে হবে গৃহ খালি করে দাও, অথবা আইনের আশ্রয় গ্রহণ করবে যেন ভাড়াটিয়া গৃহটি খালি করে দেয়, অথবা
আর একটা কি করতে হবে, অনাদিয়া ভাড়াটের অধীনে করদাতার অন্য কোনো গৃহ ভাড়া থাকতে পারবে না, অন্য কোনো গৃহ সে এই লোকের কাছে আর ভাড়া দিতে পারবে না। ওইগুলো গেল আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে অনুমোদনযোগ্য খরচ আমরা কোনগুলো পড়লাম, তোমরা এগুলো ভালো করে মনে করবে। আমাদের এখানে 9টা পয়েন্ট আছে, এই 9টা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। এরপরে আসো কর বহির্ভূত গৃহ সম্পত্তি। সব গৃহ সম্পত্তির কর দিতে হবে না, কিছু কিছু গৃহ সম্পত্তি আছে সেগুলো কর দেওয়ার প্রয়োজন নাই, সেগুলোকে বলা হচ্ছে কর বহির্ভূত গৃহ সম্পত্তি। যে সমস্ত গৃহ সম্পত্তিকে আয় হতে কোনো কর প্রদান করা হয় না সেগুলোকে বলা আছে কর বহির্ভূত গৃহ সম্পত্তি। আয়কর আইন অনুসারে নিম্নলিখিত গৃহের আয় কর বহির্ভূত বা অকার্যর্য। কোন গৃহগুলো? করদাতার আবাসিক গৃহ, যেটা আমরা আগেই পড়েছিলাম, যে করদাতা বসবাসের জন্য যে গৃহ তার উপরে কর দিতে হয় না এবং সেটা কর বহির্ভূত বা অকার্যর্য। দাতব্য ধর্মীয় প্রতিষ্ঠানের গৃহ, দাতব্য বা ধর্মীয় প্রতিষ্ঠানের যে গৃহ তাদের জন্য বার্ষিক আয় থাকে তাহলে তার উপরে কোনো কর ধরা হবে না। যেমন আমাদের কোন মসজিদের মার্কেট আছে, তার থেকে যদি আয় করে থাকে, অথবা মাদ্রাসা আছে এরকম, বা হাসপাতাল আছে, তাদের যদি কোনো মার্কেট থাকে তার থেকে যে আয় হয় সেই আয়টার উপরে কোনো কর দিতে হয় না, সেটা হলো সম্পূর্ণ অকরদার্য। তারপরে আছে কি খালি গৃহ সম্পত্তি, যেটা খালি আছে, ভাড়া দিতে হয়নি, দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে, কখনো ভাড়া দেওয়া হয়নি, সেটা তার থেকে কর বহির্ভূত, সেটাও কর বহির্ভূত, তার উপরে ভাড়া ধার্য করা যাবে না, তার মানে সেখানে কর ধার্য করা যাবে না সেই গৃহটির উপরে। তারপরে আরো কি বলছে, নবনির্মিত ইমারত হতে আয়, নবনির্মিত ইমারত হতে আয়, নতুন নির্মাণ করা হচ্ছে এমন নির্মিত ইমারত হতে আয়। তবে এখানে খেয়াল করতে হবে শর্ত সাপেক্ষে নবনির্মিত ন্যূনতম 10টি ফ্ল্যাট বিশিষ্ট 5 তলার বা তদূর্ধ্ব তলার ইমারত হতে উদ্ভূত আয় নির্মাণ শেষ হওয়ার তারিখ হতে পরবর্তী 10 বছর পর্যন্ত আয়কর অব্যাহতি প্রদান করা হয়েছে। কোন কোন ইমারতের পরবর্তী 10 বছর অব্যাহতি দেওয়া হয়েছে কর, সেটা খেয়াল করো। আবারও যে ন্যূনতম 10টি ফ্ল্যাট থাকবে, আর গৃহটি হবে কমপক্ষে 5 তলা বা তদ ঊর্ধ্ব, 5 তলা বা তার চেয়ে ঊর্ধ্ব, তদূর্ধ্ব মানে 6 তলা 7 তলা 8 তলা যাই হোক না কেন, কমপক্ষে 5 তলা বা তদূর্ধ্ব হবে, আর সেখানে কমপক্ষে বা ন্যূনতম 10টি ফ্ল্যাট থাকবে। এই ধরনের যদি হয় এবং সেটি নির্মাণকালীন শেষ হওয়ার পরবর্তী 10 বছর পর্যন্ত সেখানে কর অব্যাহতি দেওয়া আছে, তার মানে পরবর্তী 10 বছর পর্যন্ত ওই বিল্ডিং এর উপর, ওই ইমারতের উপর কোনো কর ধরা হবে না। তবে এখানে অনেক শর্ত আছে, সেই শর্তগুলো খেয়াল করতে হবে। এগুলো বলেছে, এই কথাটা বলেছে শর্ত সাপেক্ষে, সেই শর্তটা কি পরে আসো। শর্ত সাপেক্ষে বলেছেন নবনির্মিত ন্যূনতম 10টি ফ্ল্যাট বিশিষ্ট 5 তলা বা তদূর্ধ্ব তলার ইমারত হতে উদ্ভূত আয় নির্মাণ শেষ হওয়ার তারিখ হইতে পরবর্তী 10 বছর পর্যন্ত আয়কর অব্যাহতি প্রদান করা হয়েছে। তাহলে শর্ত সাপেক্ষে সে শর্তগুলি কি কি? শর্তগুলি বলছে উক্ত ইমারতটি 1 জুলাই 2010 হইতে 30 জুন 2016 তারিখের মধ্যে নির্মিত হতে হবে। তার মানে ওই বিল্ডিংটা নির্মাণ কাল সময় থাকতে হবে 1 জুলাই 2010 হতে 30 জুন 2016 তারিখের মধ্যে। যদি বিল্ডিংটি নির্মিত হয় তাহলে ওই বিল্ডিংটি এই সুবিধা পাবে। আরো শর্ত আছে। দ্বিতীয় শর্ত কি, উক্ত ইমারতটি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা, ঢাকা জেলার অন্তর্গত যে কোনো পৌরসভার আওতাধীন এলাকার বাইরে বাংলাদেশের যে কোনো এলাকায় নির্মিত হতে হবে। তার মানে এই এলাকার ভিতরে যদি নির্মিত হয় ভবনটি, তাহলে আবার সেই সুবিধাটা পাবে না, যে 10 বছরের কর অব্যাহতি। এই যে ব্যয়বহুল এলাকা, যেখানে ভাড়া অনেক টাকা বেশি পাওয়া যায়, সেখানে সরকার এই সুবিধাটা দেয়নি। সেই জন্য এখানে পরে বলছে যে উক্ত ইমারতটি সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং ঢাকা জেলার অন্তর্গত যে কোনো পৌরসভার আওতাধীন এলাকার বাইরে বাংলাদেশের যে কোনো এলাকায় নির্মিত হতে হবে। ওই ভবনটির অবস্থান এই এলাকার মধ্যে থাকা যাবে না, এর বাইরে থাকতে হবে। যদি বাইরে থাকে তাহলে তারা এই 10 বছরের আয়কর অব্যাহতি পাবে। সেইটাই পরে বলছে দেখো, অর্থাৎ সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা, ঢাকা জেলার অন্তর্গত যে কোনো জেলার পৌরসভার যে কোনো পৌরসভার আওতাধীন এলাকায় নির্মিত ইমারতের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। যদি ওই এলাকার মধ্যে নির্মিত হয় তাহলে সেটা প্রযোজ্য হবে না, সেটা তোমরা খেয়াল করো। ঠিক আছে? তাহলে আমরা নবনির্মিত ইমারতের আয়কর অব্যাহতি পাবো 10 বছর। কখন? যদি কমপক্ষে 10টি ফ্ল্যাট এবং মিনিমাম 5 তলা বিল্ডিং হয় বা তদূর্ধ্ব বিল্ডিং হয়, তাহলে
তবে সেখানে শর্ত হলে বিল্ডিংটি নির্মিত হতে হবে 1 জুলাই 2010 থেকে 30 জুন 2016 তারিখের মধ্যে। আর কি এখানে কিছু জায়গা উল্লেখ করা আছে, এই জায়গার মধ্যে হলে হবে না, এই এলাকার বাইরে বিল্ডিংটি অবস্থিত হতে হবে, তাহলে সে 10 বছরের কর অব্যাহতি পাবে নবনির্মিত ভবনতে। পরে কি আছে আসি আমরা, ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত গৃহ সম্পত্তির কর বা খরচ সমূহ। ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত গৃহ সম্পত্তির কর বা খরচ সমূহ। ভাড়াটিয়া যদি গৃহ সম্পত্তির মালিকের কোনো খরচ, যে খরচটা মালিকের করার কথা কিন্তু ভাড়াটিয়া করছে, সে খরচটা যদি এরকম হয় যে ভাড়াটিয়া যদি গৃহ সম্পত্তির মালিকের কোনো খরচ যেমন পৌর কর, বীমা খরচ, মেরামত খরচ ইত্যাদি বহন করে, তাহলে বার্ষিক মূল্য নির্ণয়ের সময় উহা গৃহ সম্পত্তির ভাড়া মূল্যের সাথে যোগ করতে হবে। কারণ হচ্ছে যে খরচটা বহন করার কথা ছিল গৃহ সম্পত্তির মালিকের, কিন্তু মালিক না করে সেটা ভাড়াটিয়া করছে, তার মানে কি তাহলে ভাড়াটিয়ার অ্যাকচুয়ালি ভাড়া বেশি দেওয়া পড়ছে। অ্যাকচুয়ালি সে যে পরিমাণ নগদ টাকা দিচ্ছে, সাথে আবার ভাড়াটিয়া যে সমস্ত খরচ বহন করছে সেই খরচগুলো যোগ করে কিন্তু প্রকৃত বার্ষিক মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এটা খেয়াল রাখবো যে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত গৃহ সম্পত্তির কর বা খরচ কখন এগুলো মোটায় বার্ষিক মূল্যের সাথে যোগ করতে হবে, ভাড়া মূল্যের সাথে। সেটা খেয়াল করো যে যদি ভাড়াটিয়া যদি কোনো গৃহ সম্পত্তির মালিকের খরচ, কোনো খরচ যেমন পৌর কর, বীমা খরচ, মেরামত খরচ ইত্যাদি বহন করে, তাহলে বার্ষিক মূল্য নির্ণয়ের সময় উহা গৃহ সম্পত্তির ভাড়া মূল্যের সাথে যোগ করতে হবে। তাহলে অর্থাৎ প্রকৃত বার্ষিক ভাড়া হবে প্রাপ্ত ভাড়া প্লাস ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ। যে খরচটা মালিক করার কথা ছিল ভাড়াটিয়া বহন করে দিচ্ছে, তাহলে ভাড়াটিয়া যদি বহন করে দিচ্ছে তাহলে তো ভাড়াটিয়া অবশ্যই ভাড়া বেশি দিচ্ছে। তাহলে সেই জন্য এখানে বার্ষিক মূল্য হবে যোগ আসছে যে প্রাপ্ত ভাড়া প্লাস ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ। তাহলে তোমরা এটা খেয়াল করবা যে বাড়িওয়ালার বা মালিকের যে খরচ, সেই খরচটা যদি ভাড়াটিয়া বহন করে, তাহলে ভাড়াটিয়া যে ভাড়া দিচ্ছে তার সাথে ওই খরচটা যোগ করে দেখাতে হবে বার্ষিক মূল্যের সাথে। তারপরে এর উল্টাটা, মালিক বা করদাতা কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ। যে খরচটা ভাড়াটিয়ার করার কথা ছিল কিন্তু মালিক করে দিচ্ছে, এরকম যদি হয় তাহলে কি হবে, সেটা বিয়োগ হবে। তার মানে যে মালিকের খরচ করার কথা না, খরচ করার কথা ছিল ভাড়াটিয়ার, তাহলে মালিক যে ভাড়া পাচ্ছে অ্যাকচুয়ালি তার ভাড়া কমে যাচ্ছে। সেক্ষেত্রে প্রকৃত বার্ষিক ভাড়া হবে প্রাপ্ত ভাড়া মাইনাস মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ। কেমন হতে পারে যে মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ যেমন গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল বহন করে, তাহলে বার্ষিক মূল্য নির্ণয়ের সময় উহা গৃহ সম্পত্তির ভাড়া মূল্য হতে বিয়োগ করতে হবে। তার মানে অর্থাৎ প্রকৃত বার্ষিক ভাড়া হবে প্রাপ্ত ভাড়া মাইনাস মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ। যে খরচটা ভাড়াটিয়ার করার কথা মালিক বহন করেছে, তার মানে কি মালিক থেকে খরচ করে ফেলছে বেশি, তাহলে ভাড়াটিয়ার থেকে যে আয় পাইছিল তার থেকে তার বিয়োগ করে দেখাতে হবে সে কত ভাড়া পেলো, তার ভাড়া দেখে কমে যাবে, যেহেতু ভাড়াটিয়ার খরচ সে নিজে করছে। তাহলে যদি এই দুটো বিষয় খেয়াল করবা তোমরা, যে মালিকের খরচ যদি ভাড়াটিয়া বহন করে তাহলে যে খরচটা করলে সেটা যোগ হবে, আর ভাড়াটিয়ার খরচ যদি মালিক করে তাহলে সেটা বিয়োগ হবে। এরপরে কি আছে আমাদের, গৃহ সম্পত্তির আয় হতে উৎস স্থানে কর কর্তন। গৃহ সম্পত্তির আয় হতে উৎস স্থানে কর কর্তন, যখন সে ভাড়া প্রদান করবে তখনই কর কেটে নিবে, এরকম অবস্থা উৎস স্তরে কর্তন। যে ভাড়া নিয়েছে ভাড়াটিয়া উৎস স্থলে কর কেটে নিয়ে তারপরে বাড়ির মালিককে তখন ভাড়া দিবে, সেটাকে বলা হচ্ছে উৎস স্থলে কর্তন। এতক্ষণ আমরা পড়েছি যে মালিক ভাড়া কত পড়লো, তারপরে অনুমোদনযোগ্য খরচ কত হলো, সেই খরচ বাদ দিয়ে যে টাকা হলো সেই টাকাটা মোটার সাথে যোগ করে তারপরে কর নির্ধারণ করে কর কর্তৃপক্ষকে কর প্রদান করবে। কিন্তু এখানে হচ্ছে যে গৃহ সম্পত্তির আয় হতে উৎস স্থানে কর কর্তন, এখানে মালিক কাটবে না, ভাড়াটিয়াই যখন ভাড়া প্রদান করবে তখন কর কেটে নিয়ে তারপরে বাড়ির মালিককে ভাড়া প্রদান করবে। এটা কোন সময় সেটা খেয়াল করো যে 1984 সালের আয়কর অধ্যাদেশের 53 এ ধারায় গৃহ সম্পত্তির আয় হতে উৎস স্থানে কর কর্তন সম্পর্কিত বিধান বর্ণিত আছে। তার মানে সম্পর্কিত বিধান বলা আছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 53 এ ধারায়, যে গৃহ সম্পত্তির আয় হতে উৎস স্থানে কর কর্তন করা যাবে। কোন সময় সেটা খেয়াল করি আমরা, যে কোনো অঙ্কের ভাড়াটিয়ার বাড়ি ভাড়ার ক্ষেত্রে, যে কোনো অঙ্কের বাড়ি ভাড়ার ক্ষেত্রে ভাড়াটিয়া কর্তৃপক্ষ যদি হয় সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বিধিবদ্ধ কর্পোরেশন, পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক, বীমা,
সমবায় ব্যাংক, সরকারি আর্থিক সংস্থা, বিদেশি সাহায্য গোষ্ঠী এনজিও, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রকৌশল কলেজ, যে কোনো কলেজ বা স্কুল, তাহলে কি করবে, উৎসস্থলে 5% কর কেটে রাখবেন। তাহলে এই ধরনের ভাড়াটিয়া যদি হয়, তাহলে তারা বাড়ির মালিককে ভাড়া দেওয়ার সময় ভাড়া দেওয়ার সময় সে 5% তার কাছে কেটে রাখবে। কেটে রেখে বাদ বাকি টাকা বাড়ির মালিককে দেবে। আর যে 5% কেটে রাখলো সেটা সে আমাদের আয়কর কর্তৃপক্ষের কাছে, কর কর্তৃপক্ষ, কর প্রশাসনের কাছে সে জমা দিবে। আমাদের যে কর্পোরেট রাজস্ব বোর্ডের যে অফিস আছে, স্থানীয় অফিস, সেখানে তারা জমা দিয়ে দেবে। তাহলে খেয়াল করো যে কোনো অঙ্কের বাড়ি ভাড়ার ক্ষেত্রে ভাড়াটিয়া কর্তৃপক্ষ, ভাড়াটিয়া যদি এই সমস্ত প্রতিষ্ঠান হয়, তাহলে কিন্তু তারা উৎসস্থলে কর কাটবে, অন্যরা না। কারা কারা? সরকার নিজে ভাড়া নিয়েছে কোনো গৃহ সম্পত্তি, স্থানীয় কর্তৃপক্ষ যেমন পৌরসভা তার কাজ, তার যে নির্দিষ্ট বিল্ডিং আছে সেখানে সংকলন সম্ভব হচ্ছে না, পাশে একটা বিল্ডিং ভাড়া নিয়েছে, তাহলে যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন ভাড়া নেয়, বিধিবদ্ধ কর্পোরেশন, যদি বিধিবদ্ধ বিভিন্ন কর্পোরেশন, সিনিকল কর্পোরেশন, জুট মিল কর্পোরেশন যদি থাকে, এরা যদি ভাড়া নেয়, সরকারের পাবলিক লিমিটেড কোম্পানি, কোনো কোম্পানি এটা অফিস করার জন্য ভাড়া নিয়েছে, ব্যাংক নিয়েছে, যে ব্যাংকগুলো তো বেশিরভাগই আমাদের ভাড়া বিল্ডিং এতে চলে, তাহলে ব্যাংক যখন কোনো বিল্ডিং ভাড়া নেয় তখন তারা বাড়ি মালিককে করে ভাড়া দেওয়ার সময় ভাড়া মূল্যের উপর 5% উচ্চস্থলে কর কেটে রাখে। বীমা প্রতিষ্ঠানগুলো, সমবায় ব্যাংক, সরকারি আর্থিক সংস্থা, বিদেশি সাহায্য গোষ্ঠী এনজিও, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রকৌশল কলেজ, যে কোনো স্কুল বা কলেজ, অনেক বেসরকারি স্কুল কলেজ আছে ভাড়া বাড়িতে চলে, তারা কি করে, যখন ভাড়া প্রদান করবে, ভাড়া প্রদান করার সময় ভাড়া মূল্যের উপর 5% কর কেটে রেখে তারপরে বাড়ির মালিককে পাবে। এরা উচ্চ স্তরে 5% কর কেটে রাখবে, কেটে রেখে বাড়ির মালিককে ভাড়া দিবেন। তবে এই ক্ষেত্রে তাদেরকে খেয়াল করতে হয় যে বাড়ির মালিক বা গৃহ সম্পত্তির মালিক যে ভাড়াটা পেলো, সে ভাড়াটার উপরে আসলে করই আসছে না, উৎসস্থলে কর কেটে নিয়েছে। মনে করো সে ভাড়া মূল্য থেকে মোট তার বছরে আয় হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু 2,50,000 টাকা পর্যন্ত তো অকর হয়েছে, তাহলে আবার 2 লক্ষ টাকার উপরে তারা হচ্ছে 5 দুগুণে 10,000 টাকা কেটে রেখেছে, তাহলে 10,000 টাকা কেটে রেখেছে, কিন্তু ভাড়া পায় সে হলো 2 লক্ষ টাকা, তাহলে তার কাছে নিট ভাড়া পেয়েছে 1,90,000 টাকা, কিন্তু তার প্রকৃত ভাড়া হলো 2 লক্ষ টাকা। এখন যেহেতু সে কর আওতায় আসছে না, তখন কি করতে হবে, তখন এই যারা কর কেটে রেখেছে, এই কর এই সংশ্লিষ্ট বছরের তারা কি করবে, বাড়ির মালিককে ওইটা ফেরত দেবে। যখন দেখবে, সেটাই পরে বলা আছে, দেখো, উল্লেখ্য যে সংশ্লিষ্ট বছরের কর নির্ধারণের পর যদি দেখা যায় বাড়ির মালিক কর্তৃক কর প্রদানের দায় বর্তায় না, তবে কর্তৃত্ব সমুদায় অর্থ গৃহ সম্পত্তির মালিককে ফেরত প্রদান করতে হবে। যারা এই উৎসস্থলে কর কেটে রেখেছিল, যদি বছর শেষে দেখা যায় যে বাড়ির মালিকের গৃহ যে আয় আছে, সেই আয় করের আওতাভুক্তই নয়, তার মানে অকার্যর্য আয়, তোমরা 2,50,000-এর নিচেই, তাহলে সে কি করতে হবে, সে তো কর দিবে না, কিন্তু ভাড়াটিয়া কর্তৃপক্ষ কেটে রেখেছে, তখন তারা কি করবে, তখন তারা এটা কর কর্তৃপক্ষকে প্রদান না করে বাড়ির মালিককে সেটা ফেরত দিয়ে দিবে। আবার যদি কর্তনকৃত অঙ্ক প্রদেয় করের চেয়ে বেশি হয়, মালিককে কর দিতে হবে, কিন্তু যে পরিমাণ কর নির্ধারিত হয়েছে, যার কাছে কর কর্তন করে রেখেছে, তার চেয়ে বেশি আসছে, বছর শেষে, অর্থ বছর শেষে মালিকের কর এসেছে ঠিকই, কিন্তু কর যে পরিমাণ আসছে, কিন্তু দেখা যাচ্ছে উৎসস্থলে কর কর্তন করেছে তার চেয়ে বেশি, তাহলে কি করতে হবে, যেটুকু বেশি কেটেছে সেই অতিরিক্ত অংশ কি করতে হবে, গৃহ সম্পত্তির মালিককে ফেরত দিতে হবে, কর্তৃত্ব অংশ যেটুকু কর্তন করেছে। তারপরে যদি আমরা কর নির্ধারণ করে দেখা যায় যে, মনে করো যে তার 20,000 টাকা উৎসস্থলে কর কেটে রেখেছে, কিন্তু তার বছর শেষে কর এসেছে 15,000 টাকা, তাহলে কি করবে, উৎসস্থলে কর 20,000 কাটিলো, তারা 15,000 টাকা রাখবে, সেটা কর কর্তৃপক্ষ দেবে, আর 5,000 টাকা বাড়ির মালিককে ফেরত দিবে। তাহলে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে উৎসস্থলে শুধু কর কাটলেই হবে না, যে গৃহ সম্পত্তির যে মালিক, তার মালিক করের আওতায় আছে কিনা, তার মানে করযোগ্য আয় তার আছে কিনা, যদি করযোগ্যের ভিতরে না পড়ে তাহলে তার প্রোডাক্ট ফেরত দিতে হবে, আর যদি করযোগ্য হয়েছে কিন্তু কর এসেছে কম, যে পরিমাণ কাটা হয়েছে তার চেয়েও কম, তাহলে অতিরিক্ত অংশটুকু তাকে ফেরত দিতে হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই বাসা বাড়িতে অবস্থান করো, নিয়মিত পড়ালেখা করো। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।